30শে জানুয়ারি 1948 সন্ধে ঠিক 5:17 নয়াদিল্লির বিড়লা হাউসে সেদিন হাজারো মানুষ জমায়েত হয়েছিল শুধু তার কণ্ঠে একটু প্রার্থনা শোনার জন্য। কিন্তু সেই ভিড়ের মধ্যে একজন মানুষ ছিল যার পকেটে লুকানো ছিল একটি ইতালিয়ান ব্রিটা পিস্তল, আর মাথায় ছিল বছরের পর বছর ধরে পরিকল্পিত একটি হত্যার নীল নকশা। 3টি বুলেট, আর মহাত্মা গান্ধী মাটিতে লুটিয়ে পড়লেন। কিন্তু প্রশ্ন একটাই, এটা কি সত্যি একজন উন্মাদের একক কাজ ছিল, নাকি এর পিছনে ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র যার শিকড় ছিল ভারতের রাজনৈতিক বাস্তবতার অনেক গভীরে? আজকে আমরা সেই ষড়যন্ত্রের সম্পূর্ণ শারীরতত্ত্ব বিশ্লেষণ করব, তথ্য দিয়ে, প্রমাণ দিয়ে, এবং ইতিহাসের সেই পাতাগুলো উল্টে যা দীর্ঘদিন চাপা পড়েছিল। নমস্কার, আমি পবিত্র, আর আপনারা দেখছেন জেনান ভাইব। তবে যে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড বোঝার জন্য প্রথমে সেই মতাদর্শটাকে বুঝতে হয় যে মাটিতে সেই ঘৃণা জন্ম নিয়েছিল। 1925 সালে প্রতিষ্ঠিত হয় আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এবং 1914 সালে হিন্দু মহাসভা। এই দুটো সংগঠনের উদ্দেশ্য একটাই ছিল, হিন্দু রাষ্ট্র তৈরি করা, একটি ধর্মীয় জাতীয়তাবাদ যা ভারতকে শুধুমাত্র হিন্দুদের দেশ হিসেবে পরিচিত করাতে চাইছিল। এই দুটি সংগঠন বিশ্বাস করত যে ভারতের সংস্কৃতি, ইতিহাস এবং ভবিষ্যৎ সবকিছুই হিন্দু পরিচয়ের সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত আছে। কিন্তু গান্ধীজি বিপরীতে একটি অন্তর্ভুক্তিমূলক এবং ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রের পক্ষে কথা বলতেন। মানে তিনি জাতি, ধর্ম, বর্ণ, ধনী, গরিব সবাইকে নিয়ে চলার কথা বলতেন, যেখানে সবার জন্য পূর্ণ সুরক্ষা নিশ্চিত থাকবে। গান্ধীজি নিজেকে সনাতনী হিন্দু বলতেন, কিন্তু তার হিন্দুত্ব ছিল সহনশীলতার, ঘৃণার একদমই নয়। আর তার এই হিন্দু মুসলিম ঐক্যের আহ্বান ছিল আরএসএস এবং হিন্দু মহাসভার মতাদর্শের বিরুদ্ধে সরাসরি একটা চ্যালেঞ্জ। আধুনিক গবেষক, বিশেষত সাংবাদিক ধীরেন্দ্র কুমার ঝা একটি গুরুত্বপূর্ণ সামাজিক মাত্রা তুলে ধরেছেন। মহারাষ্ট্রের চিৎপাবন ব্রাহ্মণ সম্প্রদায়, যারা অনেকদিন ধরে সমাজের নিয়ম অনুযায়ী অন্যদের তুলনায় অনেক বেশি সুবিধা ভোগ করে আসছিল, তারা মনে করতে শুরু করলো যে গান্ধীজির এই সাধারণ মানুষকে নিয়ে করা রাজনীতির ফলে তাদের বহুদিন ধরে চলা সামাজিক ক্ষমতা এবং প্রভাব যেন হারিয়ে যেতে বসেছে। আর একজন বৈশ্য, অর্থাৎ ব্রাহ্মণের চেয়ে নিচু বর্ণের মানুষ যখন কোটি কোটি মানুষের নেতা হয়ে উঠলেন এবং নিচু বর্ণের মানুষদের, যাদের তিনি হরিজন বলে ডাকতেন, তাদের পাশে নিয়ে চলতে শুরু করলেন, তখন তথাকথিত সেই ব্রাহ্মণ অভিজাত শ্রেণীর মধ্যে এই ব্যাপারটাকে নিয়ে এক ধরনের গভীর মর্যাদাহানির আতঙ্ক তৈরি হলো। আর এই আতঙ্ক থেকেই তৈরি হলো ভয় এবং ক্ষোভ, আর এটাই ধীরে ধীরে পরিণত হলো সংগঠিত এক ঘৃণায়, এবং সেই ঘৃণাই একদিন রূপ নিল বুলেটে। এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ছিলেন নাথুরাম বিনায়ক গডসে, সেই মানুষটি যিনি ট্রিগার টেনেছিলেন। কিন্তু তার গল্পটা শুধু একজন খুনির গল্প নয়, এটা একটা গভীর মনস্তাত্ত্বিক ট্র্যাজেডি। 1910 সালে বোম্বে প্রেসিডেন্সিতে জন্মানো নাথুরামের বাবা মা তার জন্মের আগে পরপর 3টি শিশুপুত্র হারিয়েছিলেন। তাই তারা বিশ্বাস করলেন যে তাদের পরিবারে একটি অভিশাপ আছে, আর সেই অভিশাপ কাটাতে তারা ছোট্ট নাথুরামকে মেয়ের পোশাক পরে বড় করলেন। এমনকি তার বাবা মা তার নাক ফুটিয়ে নাক ছাবিও পরিয়ে দিলেন, আর সেখান থেকে তার নাম হয় নাথুরাম। গবেষক ধীরেন্দ্র ঝার গবেষণা বলছে, এই নারীসুলভ শৈশব গডসের জীবনে এই মনস্তাত্ত্বিক ক্ষত তৈরি করেছিল, যা থেকে জন্ম নিয়েছিল পুরুষত্ব প্রমাণ করার এক অবিরাম চেষ্টা। আর এই সময়েই বিনায়ক দামোদর সাভারকরের হিন্দুত্ববাদী ভাবনা, যেখানে মার্শাল শক্তি, সাহস এবং আক্রমণাত্মক পুরুষত্বকে গুরুত্ব দেওয়া হয়, গডসের কাছে এই জায়গাটা যেন মনে হয়েছিল মুক্তির পথ। তাই 1929 সালে মাত্র 19 বছর বয়সে রত্নাগিরিতে সাভারকরের সাথে প্রথম সাক্ষাতের পর থেকেই গডসে সম্পূর্ণভাবে এই মতাদর্শে যুক্ত হয়ে যান। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখা দরকার। বহু বছর ধরে বলা হতো গডসে আরএসএস ছেড়ে দিয়েছিলেন এবং তিনি শুধুমাত্র হিন্দু মহাসভার হয়ে কাজ করছিলেন। কিন্তু নাগপুরের আরএসএস দপ্তর থেকে বাজেয়াপ্ত করা নথি এই দাবিকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে। হত্যার সময়ও তিনি একই সাথে আরএসএস এবং হিন্দু মহাসভা দুটি সংগঠনেরই সদস্য ছিলেন এবং দুটি সংগঠনের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছিলেন। আর গডসের সহযোগী নারায়ণ দত্তাত্রেয় আপ্তে ছিলেন এই অভিযানের লজিস্টিক মেরুদণ্ড। তিনি বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক করেছিলেন, ছিলেন রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রাক্তন কর্মকর্তা। তার সামরিক পটভূমি এবং সংগঠিত মন গডসের আবেগীয় উন্মাদনার সাথে মিলে একটি মারাত্মক অপারেশনাল জুটি তৈরি করেছিল। আরেকজন বিষ্ণু কারাকার ছিলেন একজন অনাথ, যিনি নিজের পরিশ্রমে রেস্তোরাঁর মালিক হয়েছিলেন।
নোয়াখালীর হিন্দু নিধন দাঙ্গা তাকে ভিতর থেকে পুড়িয়ে দিয়েছিল। আর মদনলাল পাহোয়া ছিলেন মাত্র 20 বছরের এক পাঞ্জাবি শরণার্থী, যিনি 1947 সালের দেশভাগের রক্তাক্ত স্মৃতি বুকে নিয়ে বেঁচেছিলেন। তার ট্রমা এবং ক্রোধকে সহজেই অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। আর সবার শীর্ষে ছিলেন সাভারকর, 65 বছরের ব্যারিস্টার, লেখক, হিন্দু মহাসভার প্রাক্তন সভাপতি। তিনি সরাসরি হাত নোংরা করেননি, কিন্তু তার আর্থিক, মতাদর্শিক এবং নৈতিক পৃষ্ঠপোষকতাই ছিল এই পুরো ষড়যন্ত্রের ইন্ধন। তিনি সেই সময় আগ্রাণী পত্রিকাকে ঋণ দিয়েছিলেন, সেই পত্রিকা যে পত্রিকা প্রতিনিয়ত গান্ধী বিরোধী বিষ সমাজে ছড়িয়ে দিচ্ছিল। ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যাটা হলো এই যে গান্ধীজির হত্যা ছিল হঠাৎ, আবেগের মাথায় নেওয়া একটা ভুল সিদ্ধান্ত। কিন্তু সত্যিটা হলো এটা ছিল 14 বছরের একটানা চেষ্টার চূড়ান্ত পরিণতি। সবার প্রথমে অ্যাটাক করা হয়েছিল 1934 সালের 25 জুন পুনেতে হরিজন যাত্রার সময়। গান্ধীজির গাড়ির কাফেলায় বোমা ছোড়া হয়েছিল, কিন্তু বোমা পড়ল ভুল গাড়িতে এবং এই যাত্রায় গান্ধীজি বেঁচে গেলেন। কিন্তু সেই দুর্ঘটনায় কর্পোরেশনের চিফ অফিসার এবং 2 জন পুলিশ কর্মকর্তা সহ 7 জন আহত হলেন। গান্ধীজি এই নিরীহ মানুষদের আহত হওয়ার জন্য গভীর দুঃখ প্রকাশ করলেন। এরপর 1944 সালের জুলাই মাসে মহারাষ্ট্রের পাঞ্চগণিতে গডসে হাতে ছুরি নিয়ে সরাসরি গান্ধীজির দিকে দৌড়ে গেলেন। মণিশঙ্কর পুরোহিত এবং ভিলারে গুরুজি সময় মতো আটকাতে না পারলে সেদিনই সব শেষ হয়ে যেত। কিন্তু গান্ধীজি উদারভাবে গডসেকে থেকে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু তিনি প্রত্যাখ্যান করে চলে গেলেন। আবার ওই একই বছরের সেপ্টেম্বর মাসে সেভাগ্রামে গান্ধী জিন্না বৈঠক ভণ্ডুল করতে গডসে দল নিয়ে সরাসরি আশ্রমে আক্রমণ করলেন এবং গ্রেপ্তারও হলেন। তার কাছে পাওয়া গেল ছোরা আর দলের কাছ থেকে জব্দ হলো একটি তলোয়ার। তারপর 1946 সালের 29 জুন পুনেগামী গান্ধী স্পেশাল ট্রেনের লাইনে বিশাল বড় পাথর রেখে দেওয়া হলো। লোকো পাইলট সময় মতো গতি কমিয়ে দিয়েছিল বলে সেই সময় বড় বিপর্যয় এড়ানো গেল। এই ঘটনায় গডসের নেটওয়ার্ককেই সন্দেহ করা হলো, যদিও সরাসরি এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরপরে 20 জানুয়ারি 1948 বিড়লা হাউসে একত্রিতভাবে বোমা হামলার পরিকল্পনা করা হলো। পাহোয়া বিস্ফোরণ ঘটালেন, কিন্তু মূল শুটাররা সাহস হারিয়ে পালিয়ে গেল। পাহোয়া ধরা পড়লেন, কিন্তু বাকিরা নাগালের বাইরে চলে গেল। এই ধারাবাহিক ঘটনাগুলো স্পষ্ট করে দেয় যে এটি হঠাৎ কোনো আবেগের বিস্ফোরণ ছিল না, বরং গভীরভাবে গড়ে ওঠা এক সংগঠিত মতাদর্শিক উন্মাদনা ছিল। আর রাষ্ট্রের গোয়েন্দা বিভাগ বারবার এই সংকেতগুলো পেয়েও উপেক্ষা করে গেছে, আর সেই উপেক্ষার মূল্য দিতে হয়েছে জাতিকে। এই অধ্যায়টি সম্ভবত সবচেয়ে বেদনাদায়ক, কারণ এটি প্রমাণ করে যে গান্ধীজির মৃত্যু প্রতিরোধযোগ্য ছিল। 20 জানুয়ারির বোমা হামলার পরেই মদনলাল পাহোয়া পুলিশের হেফাজতে সবকিছু স্বীকার করে নিলেন। তিনি স্পষ্ট জানালেন 7 জনের একটি দল রয়েছে, তারা এখন মেরিনা এবং শরীফ হোটেলে অবস্থান করছে এবং তারা আবার ফিরে আসবে। মানে তখনও গান্ধীজির জীবন সরাসরি বিপদের মুখেই ছিল। সেদিন তৎক্ষণাৎ পুলিশ মেরিনা এবং শরীফ হোটেলে যায়, কিন্তু সেখানে তখন আর কেউ ছিল না। পাখি আগেই বেগতিক দেখে উড়ে গেছিল। কপুর কমিশন পরে তাদের রিপোর্টে এই ঘটনার কঠোর সমালোচনা করেছিল। তারা বলে বোম্বের স্বরাষ্ট্রমন্ত্রী মোরারজি দেশাই এবং দিল্লির পুলিশ প্রধান টি.জি. সঞ্জীবী এর মধ্যে ঠিকমতো কোনো যোগাযোগই ছিল না। কমিশনের মতে দিল্লির কর্তৃপক্ষ বোমা হামলার ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখেইনি। পুলিশের পক্ষ থেকে তৎপরতার কোনো স্পষ্ট প্রমাণও পাওয়া যায়নি। অর্থাৎ সতর্ক সংকেত থাকা সত্ত্বেও দায়িত্বশীলরা যথেষ্ট গুরুত্ব দেয়নি, আর সেটাই বড় ভুল হয়ে দাঁড়িয়েছিল। এই 10 দিনের মধ্যে মানে 20 থেকে 30 জানুয়ারি গডসে এবং আপ্তে পুনরায় একত্রিত হলেন এবং তারা গোয়ালিয়র গেলেন। ডাক্তার দত্তাত্রেয় পরচারের সহায়তায় একটি ব্রিটা M1934 9mm সেমি অটোমেটিক পিস্তল এবং 11টি বুলেট সংগ্রহ করলেন। এটি ছিল একটি ইতালিয়ান পিস্তল যা কম দূরত্ব থেকে মারাত্মকভাবে কার্যকর ছিল। এরপর 29 জানুয়ারি তারা দিল্লি ফিরলেন। রেলওয়ে স্টেশনে একটি রিটায়ারিং রুম নিলেন এবং পরের দিনের জন্য প্রস্তুতি নিলেন। তো রাষ্ট্রের কাছে যথেষ্ট সময় ছিল, তথ্য ছিল, সতর্ক বার্তা ছিল, তবু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কোনো জরুরি ব্যবস্থা নেওয়া হয়নি। আর সেই ভুলের মাসুল গুনলেন গান্ধীজি। এরপর 30 জানুয়ারি সন্ধে 5:10 গান্ধীজি তার ঘর থেকে বেরিয়ে এলেন প্রতিদিনের মতো সন্ধ্যের প্রার্থনা সভার জন্য। সাম্প্রতিক অনশনে তার শরীর দুর্বল হয়ে পড়েছিল। 78 বছরের বৃদ্ধ মানুষটি তার 2 নাতনি মনুবেন এবং আভা চ্যাটার্জির কাঁধে হাত রেখে এগিয়ে চলেছেন। বিড়লা হাউসের পিছনের বাগানে ভিড় করা মানুষেরা তার জন্য সম্মানের সাথে পথ ছেড়ে দিচ্ছিল। আর সেখানে খাকি বুট শার্ট পরা নাথুরাম গডসে ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে গান্ধীজির সামনে এলেন। তিনি গান্ধীজির সামনে একটু ঝুঁকলেন, যেন গান্ধীজির পায়ে হাত দিয়ে স্পর্শ করে তাকে প্রণাম করবেন। সেখানে মনুবেন সামনে আসলে গডসে তাকে এতটাই জোরে ধাক্কা দিল যে মনুবেন হাতের প্রার্থনার সামগ্রী ফেলে নিজেই
টলে পড়ল। আর সেই সুরক্ষাহীন এক মুহূর্তে গডসে ব্রিটা পিস্তল বের করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গান্ধীজির বুকে এবং পেটে পরপর 3টি গুলি চালালেন। তখন সময় ছিল ঠিক 5:17। গান্ধীজি তাৎক্ষণিকভাবে মাটিতে লুটিয়ে পড়লেন। এরপর প্রায় 30 মিনিট পরে পরিবারের সদস্যরা হিন্দু শাস্ত্রের শ্লোক পাঠ করার মধ্য দিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কিন্তু অবাক করার ব্যাপার হলো, গডসে একটুকু পালানোর চেষ্টা করেননি। তিনি সেখানেই দাঁড়িয়েছিলেন, কারণ তিনি চাইছিলেন বিচারের মঞ্চ, যেখানে তিনি তার মতাদর্শ প্রচার করার সুযোগ পাবেন। অবশেষে আমেরিকান দূতাবাসের ভাইস কনসুল হার্বার্ট রেইনার জুনিয়র তাকে আটক করলেন। এরপর 1948 সালের মে মাসে ঐতিহাসিক লাল কেল্লায় বিচার শুরু হলো। আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন নাথুরাম গডসে, নারায়ণ আপ্তে, বিনায়ক সাভারকর, বিষ্ণু কারাকারে, মদনলাল পাহোয়া, গোপাল গডসে, শঙ্কর কিস্তায়া এবং দত্তাত্রেয় পরচুরে। দিগম্বর বেদ, যিনি হিন্দু মহাসভার একজন কর্মী ছিলেন এবং গান্ধী হত্যা ষড়যন্ত্রের অভিযুক্তের মধ্যে একজন, তিনি সম্পূর্ণ এই অনাক্রমণতার বিনিময়ে সরকারি সাক্ষী হলেন। সেদিন গডসে আদালতে 150 প্যারাগ্রাফের একটি দীর্ঘ বক্তব্য দিলেন, পালিশ করা ইংরেজিতে, যে ভাষায় তার দক্ষতা একদম সীমিত ছিল। তিনি একাই সম্পূর্ণ দায়িত্ব নিয়ে দোষ নিজের কাঁধে নিলেন। বললেন, কোনো বৃহত্তর ষড়যন্ত্র নেই, সাভারকর সম্পূর্ণ নির্দোষ। আর এখানেই ধীরেন্দ্র ঝার গবেষণায় একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। 1948 সালের মার্চ মাসে গডসে তার কারাবাসের সময় মারাঠিতে 92 পৃষ্ঠার একটি হস্তলিখিত বিবৃতি লিখেছিলেন, যেখানে গান্ধী হত্যা ষড়যন্ত্র নিয়ে অনেকটা সরাসরি বিবরণ ছিল। কিন্তু রহস্যজনকভাবে এই দলিলটি ভারতের জাতীয় আর্কাইভে কার্যত চাপা পড়ে থেকে গেছে। আদালতে পড়া সেই সুবিন্যস্ত ইংরেজি বক্তব্যটি ছিল সাভারকরকে বাঁচানোর জন্য তৈরি করা একটি আইনি ঢাল, যার ফলে সাভারকর খালাস পেলেন। আদালত জানালো, দিগম্বর বেচের সাক্ষ্য অনেক শক্তিশালী, কিন্তু শুধু একজন অনুমোদনকারীর সাক্ষ্যে দোষী সাব্যস্ত করা আইনসম্মত নয়, স্বাধীন সমর্থনকারী সাক্ষ্য দরকার। কিন্তু সেই সাক্ষ্য তখন আর পাওয়া গেল না। গডসে এবং আপ্তে 15 নভেম্বর 1949 সালে আম্বালা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুললেন, অনুতাপহীন, অবিচল। কিন্তু ইতিহাস এখানেই থেমে থাকেনি। 1946 সালে প্রাক্তন সুপ্রিম কোর্ট বিচারক জীবনলাল কাপুরের নেতৃত্বে আবারও একটি তদন্ত কমিশন গঠিত হলো। কমিশন 162টি অধিবেশন পরিচালনা করলো, মুম্বাই, দিল্লি, নাগপুর, পুনে ভ্রমণ করলো, 101 জনেরও বেশি সাক্ষীর সাক্ষ্য নিল এবং 407টি দলিল পরীক্ষা করলো। কমিশন আবিষ্কার করল যে বোম্বে পুলিশ ইচ্ছাকৃত বা অবহেলাজনিতভাবে দুটি গুরুত্বপূর্ণ সাক্ষ্য চাপা দিয়েছিল। সাভারকরের ঘনিষ্ঠ সহকারী, তার দেহরক্ষী আপ্পা রামচন্দ্র কাসার এবং সচিব গজানন বিষ্ণু দামলে। 1948 সালের 4 মার্চ এই দুজন বোম্বে পুলিশকে বিবৃতি দিয়েছিল যে গডসে এবং আপ্তে জানুয়ারির মাঝামাঝি সাভারকরের বাগানে তার সাথে বসেছিলেন এবং 23 বা 24 জানুয়ারি, অর্থাৎ সেই ব্যর্থ বোমা হামলার পরে আবারও দেখা করেছিলেন। কিন্তু এই দুজনকে মূল বিচারে সাক্ষী হিসেবে ডাকাই হয়নি। আর এই সাক্ষ্যই ছিল সেই স্বাধীন সমর্থন যা মূল আদালত তখন খুঁজে পায়নি। এরপরই বিচারপতি কপুর তার ঐতিহাসিক সিদ্ধান্ত লিখলেন, এই সমস্ত তথ্য একত্রে নিলে সাভারকর এবং তার দলের হত্যার ষড়যন্ত্র ছাড়া অন্য কোনো তত্ত্ব আর টেকে না। তবে 30 জানুয়ারি 1948 সেদিন কেবল একজন মানুষকে হত্যা করা হয়নি, আঘাত করা হয়েছিল এক মহান ধারণাকে। আর সেই ধারণা ছিল এমন এক ভারতকে তৈরি করা যা বহু ধর্মীয়, বহু ভাষিক এবং বহু সংস্কৃতির ঐক্যে গড়ে উঠবে। একটি সত্যিকারের ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র দেশ, যেখানে একজন হরিজন, একজন মুসলমান, একজন খ্রিস্টান প্রত্যেকে সমান অধিকার এবং সমান মর্যাদায় বাঁচতে পারবে। যেখানে পরিচয় বিভেদের কারণ নয় এবং বৈচিত্র্যই হবে শক্তি। যেখানে নাগরিকত্বের ভিত্তি হবে মানবতা, ধর্ম নয়। তবে গান্ধীজিকে নিয়ে এই ষড়যন্ত্র ছিল পরিকল্পনা ভিত্তিক, যা ছিল বহু বছর ধরে লালিত এবং প্রাতিষ্ঠানিকভাবে পরিচালিত। আর এটা একজনের কাজ ছিল না, এটা ছিল একটি মতাদর্শীয় আন্দোলনের হাতিয়ার। কপুর কমিশনের রায় স্পষ্ট ছিল, সাভারকর এবং তার দল দোষী। কিন্তু মনে রাখতে হবে, আইনি মুক্তি মানেই ঐতিহাসিক নির্দোষতা নয়। ইতিহাস আইনের সংকীর্ণ গণ্ডিতে আটকে থাকে না। আর রাষ্ট্রের সেই ব্যর্থতা, সেটাও একটা পাঠ। যখন গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক বার্তাকে উপেক্ষা করে, যখন আমলাতন্ত্র জেগে থেকেও ঘুমের ভান করে, যখন জীবন বাঁচানোর চেয়ে সংস্থার সুবিধা বড় হয়ে যায়, তখন ট্র্যাজেডি কেবল সময়ের অপেক্ষা। গান্ধীজির মৃত্যুর পর আরএসএস নিষিদ্ধ হয়েছিল, প্রায় 1700 সদস্য গ্রেপ্তারও হয়েছিল। কিন্তু সেই নিষেধাজ্ঞা 1949 সালেই উঠে গেল, লিখিত সংবিধান গ্রহণ এবং সরাসরি রাজনৈতিক কার্যকলাপ থেকে সরে দাঁড়ানোর প্রতিশ্রুতির বিনিময়ে। এরপর 1951 সালে জন্ম নিল ভারতীয় জনসংঘ, যা পরবর্তীতে পরিণত হলো আজকের বিজেপিতে। গান্ধীজির হত্যাকাণ্ড তাই শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটা আধুনিক ভারতের রাজনৈতিক মানচিত্র বোঝার চাবিকাঠি। যে শক্তিগুলো সেদিন বন্দুক তুলেছিল, তারা পরের দশকগুলিতে ব্যালট বাক্সের দিকে ঘুরে গেছে। আর এখন
এভিএমএ। আজ যখন আমরা ভারতের সাম্প্রদায়িক রাজনীতি, সংখ্যালঘু নিরাপত্তা এবং ধর্মনিরপেক্ষতার বিতর্ক দেখি, তখন সেই আলোচনার শিকড় খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই 1948 সালের সন্ধ্যায়। সেদিন গান্ধীজির বুলেটবিদ্ধ শরীরটা মাটিতে পড়েছিল, কিন্তু প্রশ্নটা আজও দাঁড়িয়ে আছে, আমরা কি সত্যিই সেই ইতিহাস থেকে কিছু শিখেছি? ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, কারণ এই ইতিহাস যত বেশি মানুষ জানবে তত বেশি সত্যিকারের বিশ্লেষণ সম্ভব হবে। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।